আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি ইব্রাহিম চৌধুরী খোকন আবারও বাগা ইব্রাহিম টক থেকে আপনাদের শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছি। যুক্তরাষ্ট্রের নিউ জার্সি থেকে আমি যখন এই ভিডিওটা রেকর্ড করতেছি তখন যুক্তরাষ্ট্রের সমস্ত মিডিয়াগুলোতে যে সংবাদটি সবচেয়ে উপরে স্থান পেয়েছে এবং আপনারা হয়তো বাংলাদেশ থেকে বা যেখান থেকে দেখতেছেন আন্তর্জাতিক মিডিয়া, এটা সবচেয়ে বড় খবর যে মেক্সিকোতে এল মঞ্চো, মেক্সিকো এবং যুক্তরাষ্ট্রের ইতিহাসে এল মেনচো নামের একজন পাচারকারী, একজন ড্রাগ ডিলার সাম্রাজ্য গড়ে তুলেছেন, তাকে হত্যা করা হয়েছে। তার এই হত্যাকাণ্ডের পর সমস্ত মেক্সিকো জুড়ে যে আন্দোলন শুরু হয়েছে, এল মেনচোকে বর্তমান বিশ্বের অন্যতম ড্রাগ লর্ড বলা হয়। এই বিশ্বের অন্যতম এই কুখ্যাত ড্রাগ লর্ড, মেক্সিকোর ক্ষমতার অপরাধ সংগঠন যেটাকে জেলিস্কো নিউ জেনারেশন কার্টেল বলে, এটার তিনি প্রধান। আমি গত বছর মেক্সিকোতে গিয়েছিলাম এবং সরাসরি দেখার জন্য সেই দেশটা। আপনারা জানেন যে মেক্সিকোর অনেক সময় সরকারের চেয়ে এই সমস্ত ড্রাগ লর্ডরা শক্তিশালী। দীর্ঘদিন থেকে এই নিউ জেনারেশন কার্টেল নামে যে সংগঠন তিনি গড়ে তুলেছেন, সেখানে তিনি মাদক, সহিংসতা, মার্ডার, বেআইনি এইসব নিয়ে অনেক সিনেমা হয়েছে, আপনারা অনেকে দেখেছেন। প্রতীক হিসাবে তিনি একটা মূর্তমান প্রতীক হয়ে উঠেছিলেন। তার নামের সঙ্গে জড়িয়ে আছে এক ভয়াবহ অপরাধী চক্রের রোমাঞ্চকর গল্প। এই এল মেনচো একসময় আমেরিকায় ছিলেন 1994 সালে। তখন সদ্য আমি যখন আমেরিকা আসি তখনই তার সম্বন্ধে সংবাদ, আমরা তখন তো এত টেলিভিশন, সামাজিক যোগাযোগ মাধ্যম ছিল না, তখন বড় বড় সংবাদ মাধ্যমে দেখেছি তিনি হিরোইন পাচার, তখন হিরোইন নামের যে মাদকটা ছিল সেটা পাচারের সাথে জড়িত হওয়ার পর তিনি সেখানে গ্রেফতার হন। কিন্তু এইসব গ্রেফতার দণ্ডভোগ তার থামাইতে পারে না। তিনি পরে মেক্সিকো ফিরে যান আর শাস্তি ভোগ করে। তারপরে তিনি সেই নিউ জেনারেশন কার্টেল নামে একটা ছোট্ট সংগঠন গড়ে তোলেন। এই ছোট্ট সংগঠন, তারা এই মাদক ব্যবসায়ীদের নিয়ন্ত্রণ করে, বিভিন্ন জায়গায় সন্ত্রাসীদের নিয়ন্ত্রণ করে, তারা মানুষ পাচার করে মেক্সিকো থেকে আমেরিকা, এবং এটা করতে করতে তারা মেক্সিকোর সবচেয়ে শক্তিশালী এবং আধুনিক অপরাধ সংগঠন হিসাবে পরিচিতি লাভ করে। এটা শুধু মেক্সিকো না, আমার মনে হয় সারা বিশ্বের একটা বড় অপরাধী দল। 22 ফেব্রুয়ারি গতকালকেই তাকে হত্যা করা হয়েছে। একটা মেক্সিকান সেনাবাহিনীর একটা দল এল মেনচোকে হত্যা করেছে। এখন এই হত্যাকাণ্ডের পর মেক্সিকোতে কি হয়েছে, মেক্সিকোতে সমস্ত মেক্সিকো ভেঙে পড়েছে। সমস্ত মেক্সিকো জুড়ে একটা উথাল পাতাল শুরু হয়েছে। মেক্সিকো আমি জানি আমেরিকার পার্শ্ববর্তী দেশ এবং প্রচুর মেক্সিকান যেখানে এখানে বসবাস করেন। মেক্সিকো থেকে অনেক শাকসবজি এখানে আসে, অনেক পণ্য আসে, শুধু শাকসবজি না। এই মেক্সিকোর অস্থিরতার জন্য যুক্তরাষ্ট্র জুড়ে সতর্কতা অবলম্বন করা হচ্ছে, একটা চূড়ান্ত অ্যালার্ট অবস্থা। এবং আমি আমার মেক্সিকো সফরের সময় দেখেছি যে মেক্সিকো শহর এমনি শান্ত, সবাই চলতেছে। এটা খুবই উদারনৈতিক একটা দেশ হিসেবে আপাতত মনে হয়। সেখানে নাগরিকরা প্রতিবাদ করতেছেন। আমি যখন গেলাম, যেখানে শিক্ষকরা মিছিল করতেছেন বিভিন্ন স্কোয়ারে, দেখা গেল যে নাগরিকরা প্রতিবাদ করতেছেন। এবং মেক্সিকোর ইতিহাসটা যদি দেখি, অনেকটা আমাদের দেশের মতো বিভিন্ন জাতিগোষ্ঠী এখনো লড়াই করতেছেন গত 100 বছর থেকে। রাজনৈতিক স্থিতিশীলতা সেখানে খুবই সংকটে পড়ে প্রায়, এবং এখনো কোনো রাজনৈতিক স্থিতিশীল অবস্থা বিরাজ করছে না। এবং রাজনৈতিক অস্থিরতার কারণে এই অপরাধী চক্র নিয়ন্ত্রণ করে মেক্সিকোকে। এই যে আপনার নিউ জেনারেশন কার্টেল, যেটাকে সিজেএনজি হিসাবে সমস্ত মেক্সিকোতে বা সারা পৃথিবীতে চিনে, তারা নিজস্ব সেনাবাহিনী আছে, তাদের নিজস্ব মেক্সিকোর সেনাবাহিনী, রাষ্ট্রীয় সেনাবাহিনীর পাল্টা তাদের সেনাবাহিনী আছে, তাদের নিজস্ব বিমান হেলিকপ্টার আছে, তাদের নিজস্ব ড্রোন আছে, তাদের নিজস্ব কামান বন্দুক, একদম পুরা একটা দেশের সাথে লড়াই করার মতো তাদের সমস্ত সশস্ত্র প্রস্তুতি আছে। এবং তাদের টাকা পয়সা, তারা পৃথিবীর যে কোনো জায়গা থেকে সম্পদ আহরণ করতে পারে, তারা পৃথিবীর যে কোনো জায়গায় লুটপাট করতে পারে। বিশেষ করে আমেরিকার মতো সম্পদশীল দেশের পাশে থাকা মানে এই দেশের যে আন্ডারওয়ার্ল্ড, যে গোপন রাজ্য, যে গোপন লেনদেনের বিষয়গুলা, এগুলোর নিয়ন্ত্রণ অনেকগুলো এই সমস্ত গোপন সংগঠনগুলো থেকে করা হয় থাকে। এবং সেখানে এই যে সিএনজি বা নিউ জেনারেশন কার্টেলের এল মেনচো একটা বিখ্যাত নাম। তাকে গ্রেফতার করার জন্য মার্কিন স্টেট ডিপার্টমেন্ট কয়েক দফায় নোটিশ জারি করেছেন। ইতিমধ্যে আমার মনে হয় $1.5 মিলিয়ন নোটিশ আছে, যে কেউ ধরিয়ে দিলে তাকে $1.5 মিলিয়ন দেওয়া হবে। আমেরিকার জনগণের ট্যাক্সের টাকায় একজন সন্ত্রাসী পাচারকারীকে গ্রেফতার করার জন্য হন্য হয়ে খুঁজতে হয়েছে আমেরিকার সেনাবাহিনীকে, গোয়েন্দা বিভাগকে, কিন্তু গ্রেফতার করা সম্ভব হয় না। আমরা জানি যে এই মেক্সিকোর এল মেনচো একটা ভয়ানক নাম। এবং আমি মেক্সিকো সফরে থাকা অবস্থায় দেখেছি যে সমস্ত মেক্সিকো শহরে আপনি যদি যান, সমস্ত জায়গায় 10 ফুট দূরে দূরে পুলিশ দাঁড়িয়ে আছে। আপাতত মনে হবে যেগুলা খুবই শান্ত শহর, মানুষগুলো খুব বিনয়ী, মানুষ খুব পরিশ্রমী। কিন্তু এই সমস্ত সমাজ
সমাজ নিয়ন্ত্রণ করে কিন্তু একটা অদৃশ্য লোকজন, এই যে গোপন অদৃশ্য লোকজন, এরা এই সমস্ত কার্টেল, তারা এই এলাকায় আপনি দোকান করতে পারবেন কিনা, এই এলাকায় মাদক বিক্রি কারা করতে পারে, প্রতিটি এলাকা নিয়ন্ত্রণ করে এরকম ছোট ছোট গ্রুপ। এখন এই আল বেঞ্চো নিহত হওয়ার পর গত 2 দিন থেকে, মানে এখন 2 দিনে গড়াচ্ছে পরিস্থিতি, 2 দিন থেকে যে বিভিন্ন এলাকার দখলদারিত্ব, যে তাদের যে নিউ জেনারেশন কার্টেলের যে একটা সাংগঠনিক বড় দেশ জুড়ে কাঠামো ছিল, এই কাঠামোতে ভাঙ্গন ধরেছে। এবং এই ভাঙ্গনের পর প্রতিটা ছোট ছোট যে গ্রুপ, সেই গ্রুপের নেতৃত্বে কে যাবেন, কোন দল আসবে, এবং তাদের নিজেদের মধ্যেই আবার একাধিক দল বিভক্ত, কে কোন জায়গা দখল করবেন, কোন কোন এলাকার নিয়ন্ত্রণ নেবেন, কে টাকা পয়সা অর্থনৈতিক ভাবে লাভবান হবেন, কে অস্ত্রের দখল নেবেন, এইসব নিয়ে মারামারি শুরু হয়েছে এবং মারামারি থামাবার কোনো উপায় নেই। ইতিমধ্যেই আমরা জানি যে প্রেসিডেন্ট তাদের দেশের শান্ত থাকার জন্য সবাইকে আহ্বান জানিয়েছেন, কিন্তু এই সমস্ত আহ্বান কে শুনবে? এই কার্টেলের লোকজন তো আর প্রেসিডেন্টের কথা শুনে না, তারা শুনে তাদের নেতার কথায়। মূল নেতা মারা গেছেন, এখন এই নেতার তার উত্তরাধিকার ঠিক হবে রক্তক্ষয়ী যুদ্ধের মধ্যে দিয়ে, উত্তরাধিকার ঠিক হবে কে কাকে মেরে আলমেন্সের জায়গাটা দখল করতে পারবেন। কিন্তু এই যুক্তরাষ্ট্রের মাদক পাচারের জন্য, হত্যাকাণ্ড, খুন, অপরাধ, এই অপরাধের জন্য যে আলমেন্স জড়িত, তাদের যে শক্তি, তাদের শক্তির কাছে অনেক সময় মানে মার্কিন গোয়েন্দারাও পেরে ওঠেন নাই। তারা আমেরিকা থেকে বড় বড় জেল মাইলের পর মাইল আপনার খনন করে বেরিয়ে যাওয়া, এইসব অনেক নাটকীয় ঘটনা আমরা জানি যে মেক্সিকোর ওয়ার্ল্ড লর্ডরা করেছেন, এবং মেক্সিকো সরকারকে তারা চ্যালেঞ্জ করতে পারে, যে কোনো সময় সরকারকে তারা নিয়ন্ত্রণ করে। এমনকি বলা হয়ে থাকে যে মেক্সিকো সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়, সরকারে যারা ক্ষমতায় আসেন, তাদের প্রশ্রয়, তাদের সমর্থনে আসেন, তাদের সাথে লেগে ক্ষমতায় টিকে থাকা যায় না। এখন এই আলমঞ্চো হত্যায়, গতকাল আলমঞ্চোকে যখন হত্যা করা হয়েছে, সেটা নিশ্চিতভাবে তাকে আত্মগোপনে ছিলেন তিনি, এবং তাকে হত্যার জন্য হয়তো মেক্সিকোর বাইরের কোনো শক্তি জড়িত থাকতে পারে। ইতিমধ্যে সেটা আলোচনা হচ্ছে এবং এটা তারা প্রতিশোধ নেবে। তাদের প্রতিশোধ নেওয়া যদি বোঝা যায় যে কোনো রাজনৈতিক সমঝোতার মাধ্যমে মেক্সিকো সরকার এই হত্যাকাণ্ডের জন্য দায়ী, তাইলে আলমঞ্চের অনুসারীরা কি করবেন, এটা নিয়েও মেক্সিকোর লোকজন আলাপ আলোচনা করতেছেন। কিন্তু সমস্ত মেক্সিকো জুড়ে যে অস্থিরতা সৃষ্টি হয়েছে, এই অস্থিরতাটা ভালো ফলাফল নিয়ে আসবে না, এবং আমেরিকান লোকজনকে বারবার সতর্ক করে দেওয়া হচ্ছে তারা যেন সতর্ক থাকেন, তারা যেন মেক্সিকো থেকে দূরে থাকেন। আপাতত লোকজন মেক্সিকো যাচ্ছেনই না, এবং অনেক মেক্সিকোর পণ্যের দ্রব্যমূল্য ইতিমধ্যে বৃদ্ধি পেয়েছে। এই হিরোইন পাচার করে 94 সালে যে আলমেন্সো ক্যালিফোর্নিয়া ধরা পড়েছিলেন, তিনি মেক্সিকোতে গিয়ে বিরাট এক অপরাধ সাম্রাজ্যের লর্ড হিসেবে, এবং তাকে নিয়ে আমরা আগামীতে আরো শুনবো আমেরিকার অপরাধ জগতের এই নিয়ন্ত্রণ মেক্সিকো থেকে উপরে তিনি কিভাবে করতেছেন। এগুলোর অনেক ঘটনা আমরা জানি বা অনেক গল্প আমরা শুনি, এবং তার মৃত্যুর মধ্য দিয়ে এই সমস্ত আন্ডারওয়ার্ল্ডের কাহিনীগুলো কোন শেপ নিবে, এরা আমার নতুন নেতৃত্ব কিভাবে সংগঠিত হবে, এটা আমরা আগামী দিনে দেখবো। আজকে একদম সম্পূর্ণ যে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করি, তার বাইরেই এই ওয়ার্ল্ড লর্ড এবং আমেরিকার যে গোপন অপরাধ জগৎ, এই অপরাধ জগতের সাথে যে জড়িত মেক্সিকো এবং অন্যান্য দেশ, বিশেষ করে সাউথ আমেরিকার বিভিন্ন দেশ, এই সমস্ত দেশের বিভিন্ন ওয়ার্ল্ড লর্ডরা, বিভিন্ন অপরাধের রাজারা জড়িত আছেন, তাদের নিয়ে সময় সুযোগ পেলে আরো গল্প করবো, আরো কথা হবে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন। আমি ইব্রাহিম চৌধুরী খোকন আবারও আপনাদেরকে শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছি বাগাই ইব্রাহিম টক থেকে। সবাই ভালো থাকবেন।